কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআইয়ের সহযোগিতায় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভে যাওয়ার আগে যথারীতি আমি তোমাদের সাউন্ড ওকে করে ক্লাস শুরু করব। কমেন্টস করে একটু জানাবে প্লিজ। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লাইভ ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে আমি উপস্থিত হয়েছি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে লেকচার 15-তে আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর অষ্টম অধ্যায় মাইক্রোপ্রসেসরের অ্যাডভান্স ফিচার সমূহ। আজকের আলোচনায় যা যা থাকবে: ইন্টেল পরিবারভুক্ত মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য, রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক, প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং টেকনিক, মাল্টি প্রসেসিং সিস্টেম, প্যারালাল প্রসেসিং সিস্টেম। প্রথমে আমরা আসি যে মাইক্রোপ্রসেসর ইন্টেল পরিবারভুক্ত বিভিন্ন মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য নিয়ে। প্রথম পয়েন্টে আমরা প্রথম ক্লাসেই একটা ইভ্যালুয়েশন দেখিয়েছিলাম ইন্টেল মাইক্রোপ্রসেসরের। বাংলাদেশের প্রেক্ষাপটে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ইন্টেল কোম্পানির প্রাধান্যটাই বেশি, অর্থাৎ আমাদের দেশে যে কম্পিউটারগুলো বিক্রি হয় বা আমাদের দেশে যে কম্পিউটার প্রচলন রয়েছে সেগুলো ম্যাক্সিমামই ইন্টেল বেস, যার কারণে আমাদের পড়ার বিষয়বস্তুও ইন্টেলকে বেস করেই তৈরি হয়েছে আমাদের সিলেবাস। সেই জন্য আমাদের এই ইন্টেল প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো বোঝার সুবিধার্থে আমি এখানে একটা চার্ট তুলে ধরেছি। যদি আমরা দেখে থাকি যে ইন্টেল মাইক্রোপ্রসেসরের যাত্রা শুরু কোথা থেকে হয়েছিল, আমরা আগেও জানি, আবার একটু সংক্ষেপে আলোচনা করে নিই যে 4004 1971 সালে 4 বিটের একটা মাইক্রোপ্রসেসর দিয়ে ইন্টেলের যাত্রা শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে মাত্র 740 কিলোহার্টজ ক্লক স্পিডে 4096 বাইট মেমোরি ক্যাপাসিটি নিয়ে শুরু হয়েছিল। এরপরে 8008 আসছে, সেটিও তেমন ব্যবসায়টি তেমন উল্লেখযোগ্য হয়নি। তা এর পরবর্তীতে যখন 8085 নিয়ে আসে তারা, সেটা বেশ ব্যবসা সফল এবং বেশ পরিচিতি লাভ করে, যেটা আসে 1977 সালে, এবং এর ক্যাপাসিটি ছিল 8 বিটের। এবং এই ক্লক ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখে থাকি তাহলে 3 মেগাহার্টজ এবং মেমোরি ক্যাপাসিটি ছিল 64 কিলোবাইট। এইখানে আমরা যেটা দেখে, তোমরা হয়তো এটা জানো না, এই সম্বন্ধে আমরা যদি বলে থাকি যে এইখানে নতুন কোনো টেকনিক অ্যাপ্লাই করা হয়নি, শুধু বিটের সাইজ বাড়ানো হয়েছিল এবং ক্লক স্পিড বাড়ানো হয়েছিল। এর পরবর্তীতে যেটি খুব আলোড়ন সৃষ্টি করে মার্কেট হয়, সেটি হলো 8088, যেটা 1978 সালে আসে। এর অনেকগুলো পরিবর্তন আসে। প্রথমে যেটাই আসে সেটা হলো যে 16 বিটের মাইক্রোপ্রসেসর, ক্লক স্পিড 5 থেকে 10 মেগাহার্টজ, মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট 1 মেগাবাইট। এই 8085 থেকে 8086 আসার ফলেই আমাদের যে সমস্যাগুলো দেখা দেয় সেটা ছিল যে 8085 ছিল 8 বিট বেস আর 8086 হয়েছে 16 বিট বেস, যার ফলে 8085 কে বেস করে যে পেরিফেরালস গুলো, যে আদার্স কম্পোনেন্ট গুলো থাকছিল, সেগুলো অকেজো হয়ে পড়েছিল। সেগুলো ওই এক্সিস্টিং সিস্টেমকে 8086 এ ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। এই এক্সিস্টিং সিস্টেমকে ব্যবহার করার জন্যই 8086 কে ঠিক রেখে, স্ট্রাকচারকে ঠিক রেখে, তার ক্যাপাসিটি ঠিক রেখে শুধুমাত্র ডাটা বাসের ক্ষেত্রে পরিবর্তন করে 8088 নিয়ে আসা হয়। এর পরবর্তীতে আসে 80186, 80188, 80286, 80386। এখানে এসে আমরা আবার দেখি যেটা বিট চেঞ্জ হয়ে যায়, 16 বিটের থেকে 32 বিটে নিয়ে আসা হয়। এরপরে পেন্টিয়াম কিছুগুলো আছে 32 বিটে, আর পেন্টিয়াম 1
পরে আসে পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম 2, 3, 4 এগুলো 64 বিটের। এর কোর টু ডু, কোরাই 3, কোরাই 5, কোরাই 7 আপ টু এখনো আমরা জানি যে কোরাই 9, এরা সবাই 64 বিটের। এটা এখনকার পর্যন্ত ইন্টেলের শুরু। এর পরবর্তীতে আমরা যদি একটু বিশ্লেষণে যাই যে কোন কোন বৈশিষ্ট্যগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, যেমন আমরা প্রথমে যেটা দেখেছি যে A086 16 বিটের মাইক্রোপ্রসেসর, ডাটা বাস 16 বিটের, অ্যাড্রেস বাস 20 বিটের, মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট এবং 5 থেকে 10 মেগাহার্টজের ক্লক স্পিডে চলে। আর এইখানে আমরা যেটা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে 8085-এ বলেছিলাম যে সেখানে কোনো মেকানিজম অ্যাপ্লাই করা হয়নি, 16 বিটের রেজিস্টার কন্টেন্ট, এই 16 বিট রেজিস্টার কন্টেন্ট করেই তাকে সরাসরি মেমোরি অ্যাড্রেসিংয়ে ব্যবহার করা হতো। কিন্তু মেমোরি ক্যাপাসিটিটা বৃদ্ধি করার জন্য এখানে 8086-এ রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক অ্যাপ্লাই করা হয়, যেটা দিয়ে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমরা 1 মেগাবাইট মেমোরি ক্যাপাসিটি দেখেছিলাম। 8086 থেকে যেহেতু একই রেখে শুধু ডাটা বাসের পরিবর্তন নিয়ে 8088 আসছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 8088 হচ্ছে 16 বিটের মাইক্রোপ্রসেসর, ডাটা বাস 8 বিটের, অ্যাড্রেস বাস 20 বিটের, মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট এবং 5 থেকে 10 মেগাহার্টজের ক্লক স্পিডে চলে, রিয়েল মোড অ্যাড্রেসিংয়ে চলে। এই ক্ষেত্রে আমরা আবার দেখি যে এই ক্ষেত্রে এই দুটির মধ্যে বৈশিষ্ট্য তেমন কোনো পার্থক্য হয়নি, শুধুমাত্র ডাটা বাস ছাড়া। তারপরে আবার আসে 80186, 80286, এগুলো সবই 16 বিট। তারপরে যদি আমরা বৈশিষ্ট্যগতভাবে দেখতে চাই যে 8086 এর পরে যেমন 80186 আসে এবং 80286 থাকে, তাদের থেকে কি কি পরিবর্তন হয়েছে? 16 বিটের অ্যাড্রেস, 16 বিটের মাইক্রোপ্রসেসর, ডাটা বাস 16 বিট, অ্যাড্রেস বাস 20 বিট, মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট, 8 থেকে 10 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সিতে চলে আর রিয়েল মোড অ্যাড্রেসিং এর কাজ করে। তার মানে 8086 থেকে মেমোরি মাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্লক স্পিডের পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন হয়নি 80186 এর ক্ষেত্রে। 80286 এর ক্ষেত্রে দেখি একটা মেজর পরিবর্তন হয়েছে 80186 বা 8086 এর থেকে। কি পরিবর্তন? যে 16 বিটের মাইক্রোপ্রসেসর ঠিক আছে, কিন্তু ডাটা বাস 16 বিটের। অ্যাড্রেস বাসের ক্ষেত্রে আমরা যে দেখি যে 20 বিটের জায়গায় এখানে হয়ে গেছে অ্যাড্রেস বাস 24 বিটের। তার মানে অবশ্যই তার মেমোরি ক্যাপাসিটি বেড়ে গিয়ে 16 মেগাবাইটে দাঁড়াইছে এবং ক্লক স্পিডেরও অবশ্যই বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 20 মেগাহার্টজ ক্লক স্পিডে অপারেট হতো। এবং আরেকটি জিনিস আমরা যেটা লক্ষণীয় যে রিয়েল এবং প্রোটেক্ট ভার্চুয়াল অ্যাড্রেসিং মোডে কাজ করে থাকে। তার মানে রিয়েল মোডে তো করতোই, এখানে আরো একটা মেকানিজম অ্যাপ্লাই করা হয়েছে, প্রোটেক্ট ভার্চুয়াল অ্যাড্রেসিং মোড, যেটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনায় যাব। তারপরে আসে 0386 এবং তারপরে আসে 0486। এক্ষেত্রে আমরা আরো কিছু পরিবর্তন দেখি যে এতদিন 80286 পর্যন্ত আমরা দেখেছিলাম যে 16 বিটের মাইক্রোপ্রসেসর, আর 80386 দেখছি 32 বিটের মাইক্রোপ্রসেসর। 32 বিটের মাইক্রোপ্রসেসর হয় যার কারণে স্পিড অনেক বেড়ে যায়, ডাটা বাস 32 বিটের, অ্যাড্রেস বাস 32 বিটের। 32 বিট অ্যাড্রেস বাস হওয়ার কারণে মেমোরি ক্যাপাসিটিও 4 গিগাবাইট চলে যায় এবং অবশ্যই ক্লক স্পিড এখানে বৃদ্ধি পেয়েছে 12 থেকে 33 মেগাহার্টজ এবং রিয়েল প্রোটেক্ট মোডেও এই কাজ করে থাকে। তোমাদের জানার জন্য আমরা বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম 95-এ ফার্স্ট কম্পিউটারে, সেই ক্ষেত্রে তখন আমরা এই 386 বা 80486 মেশিন, 80386, 80286 মেশিন দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। 386 মেশিন তখন নতুন এসেছিল, উইন্ডোজ 3.11 এই অপারেটিং সিস্টেম দিয়ে চালু হয়েছিল। এখন তার বিশাল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যাক, আমাদের আলোচনায় চলে যাই। 80386 থেকে আরেকটু শুধুমাত্র যদি বলে থাকি তাহলে সেটা হলো ক্লক স্পিডে পরিবর্তন হয়েছে। 80486 32 বিট, ডাটা বাস 32 বিট, অ্যাড্রেস
বাস 32 বিট, মেমোরি ক্যাপাসিটি যথারীতি 16 মেগাবাইট। পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লক স্পিডে 50 থেকে 66 মেগাহার্টজ ক্লক স্পিডে অপারেট হয়। এর পরবর্তীতে কিন্তু আর নামকরণ সংখ্যা দিয়ে নামকরণ হয়নি, যেমন 8086, 186, 386, 486। এর পরবর্তীতে যেহেতু 80586 হওয়ার কথা ছিল, সেটি না করে ইন্টেল কোম্পানি পেন্টিয়াম নামকরণে রেজিস্ট্রেশন করে এবং এরপর থেকে নাম পরিবর্তন হয়ে যায় পেন্টিয়াম রাখা হয়। পেন্টিয়ামের যা থেকেও পরিবর্তন, বিশাল একটা পরিবর্তন আসে, যেটা আমরা দেখব যে ডাটা বাস 64 বিটের, মানে এটা একটা 64 বিটের মাইক্রোপ্রসেসর, অ্যাড্রেস বাস 32 বিটের, মিনিমাম 4 গিগাহার্টজের মেমোরি ক্যাপাসিটি আছে। এছাড়া আরও বাড়ানো যায়। ক্লক ফ্রিকোয়েন্সি 60 থেকে 233 মেগাহার্টজ। এখানে আর নতুন যে পয়েন্টটা আমরা এখানে বলতে চাচ্ছিলাম, যে পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরে সুপার স্কেলার টেকনোলজি অ্যাপ্লাই করে স্পিডের ক্ষেত্রে, গতির ক্ষেত্রে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে আসে এবং পেজিং সিস্টেম করে মেমোরি পেজ নিয়ে এসে অপারেটিং সিস্টেমের কাজটাকে আরও দ্রুত গতি করা হয় এবং স্পিড অনেক বেশি হয়ে যায়। এরপরে পেন্টিয়াম প্রোর দিকে তাকাই, সেখানে ওই পরিবর্তন তেমন কিছু নাই, শুধু L2 ক্যাশ কথা আমরা, পেন্টিয়াম 1-এ L1 ক্যাশ ছিল 32 বিটের। এক্ষেত্রে L1 ছাড়াও L2 256 কিলোবাইটের একটি ক্যাশ দেওয়া হয়, যাতে করে মাইক্রোপ্রসেসরের কাজ আরও দ্রুত হয়। পেন্টিয়াম 2, এই ক্ষেত্রেও আমরা যদি দেখতে চাই যে অ্যাড্রেস বাস, ডাটা বাসের কোনো পরিবর্তন নাই। মেমোরি ক্যাপাসিটি 4 বা 64 গিগাবাইট, 64 গিগাবাইট সুপার স্কেলার আর্কিটেকচার। L2 ক্যাশের মান 512 থেকে 1024 পর্যন্ত আছে। শুধুমাত্র তাহলে আমরা এদিকে দেখতে পারি যে এখানে আর্কিটেকচারগত কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ক্লক স্পিডের কিছু পরিবর্তন হয়েছে, ডবল করে দেওয়া হয়েছে, 266 থেকে 450 মেগাহার্টজ নিয়ে আসা হয়েছে। পেন্টিয়াম 3-তে যেও দেখি যে আমাদের তেমন কোনো পরিবর্তন নাই, শুধু ক্লক স্পিডের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডাটা বাস 64 বিটের, অ্যাড্রেস বাস 36 বিটের, মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি 64 গিগাবাইট। ক্লক স্পিড দেখতে পাচ্ছি আমরা এখানে 1 গিগাহার্টজ। এতক্ষণ আমরা মেগাহার্টজে ছিলাম, এখন পেন্টিয়াম 3 থেকে গিগাহার্টজে আসছে। এটার মূল পরিবর্তন ছিল। পেন্টিয়াম 4-এ যেও সেই পরিবর্তন তেমন চোখে পড়ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ডাটা বাস 64 বিটেরই রয়েছে, অ্যাড্রেস বাস 36 বিটের রয়েছে, মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি 64 গিগাবাইটের রয়েছে এবং ক্লক স্পিডটাই পরিবর্তন হয়েছে 1.3, 1.4, 1.5 গিগাহার্টজে অপারেট হয়েছে এবং সুপার স্কেলার টেকনোলজিতে ডিজাইন করা। এই ছিল আমাদের পেন্টিয়াম পর্যন্ত বৈশিষ্ট্যগত যে পরিবর্তনগুলো হয়েছে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে 4 বিটের উপরে আর্কিটেকচারগত যে পরিবর্তনগুলো এসেছে সেটা হচ্ছে 4 বিট, তারপরে 8 বিট, 16 বিট, 32 বিট, এখন পর্যন্ত যেটি রয়েছে সেটা হচ্ছে 64 বিট। অ্যাড্রেসিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা দেখছি যে আগে নরমালি ছিল, তারপরে 8086 এসেছে রিয়েল মোড, তারপরে 0286 এসেছে প্রোটেক্ট মোড, রিয়েল মোড প্লাস প্রোটেক্ট মোড। পেন্টিয়ামে আসছে পেজিং সিস্টেম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেসিং টেকনিকটা কিসের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, আমরা যেটা খেয়াল করে দেখি এই বৈশিষ্ট্যগুলো থেকে, সেখানে দেখতে পাচ্ছি যে মেমোরি ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য, মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য দুটি পয়েন্ট কাজ করা হয়। একটা হচ্ছে যে অ্যাড্রেস বাসের সংখ্যা বৃদ্ধি করা। আমরা জানি যে টু দি পাওয়ার অ্যাড্রেস বাস ইকুয়াল টু মেমোরি ক্যাপাসিটি, অর্থাৎ যত বেশি অ্যাড্রেস বাস হবে তত বেশি তার মেমোরি ক্যাপাসিটি হবে। তাহলে মেমোরি ক্যাপাসিটি বাড়াতে গিয়ে প্রথমে আমাদের বাড়াতে হয় অ্যাড্রেস বাস। এই অ্যাড্রেস বাসের সাথে সাথে যদি আমি নর্মালি কাজ করতে চাই, তাহলে সেটা বাড়াতে হয় রেজিস্টার। রেজিস্টারের ক্যাপাসিটি বাড়াতে গেলে এক্সপেন্সিভ হয়ে যায়, যার ফলে নতুন নতুন কিছু মেকানিজম অ্যাপ্লাই করা হয়, যেটাতে ভার্চুয়ালি হোক বা রিয়ালিটি হোক,
রেজিস্টার ক্যাপাসিটি থেকেও বেশি যেন অ্যাড্রেসিং করা সম্ভব হয়। ৩টা অ্যাড্রেসিং টেকনিক আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক, একটা হচ্ছে প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং টেকনিক, আর একটা হচ্ছে পেজিং সিস্টেম। প্রথমে আমরা আলোচনা করব রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক, যেটি আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর সংক্ষেপে আমরা এই আলোচনাটি দেখতে চাই। রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক 8086 আমরা ইন্ট্রোডিউস হয়েছিল। সেইখানে কি ছিল যে 16 বিটের রেজিস্টার কন্টেন্ট ব্যবহার করে 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করাকেই আমরা রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক বলছি। আবার বলছি, 16 বিট রেজিস্টার কন্টেন্ট ব্যবহার করে সেটিকে 20 বিটে রূপান্তর করে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করার পদ্ধতিকে রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক বলে থাকি। এই অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে দুটো কন্টেন্ট ব্যবহার করা হয়ে থাকে, দুটো রেজিস্টার কন্টেন্ট ইউজ করা হয়ে থাকে। একটা হচ্ছে সেগমেন্ট আর একটা হচ্ছে অফসেট। আমরা মেমোরিকে বেশি বেশি ব্যবহার করার লক্ষ্যে 8086 থেকে আমাদের দেখে এসেছি যে মেমোরিকে সেগমেন্টেশন করা, অর্থাৎ অংশে অংশে বিভক্ত করা। এই অংশে অংশে বিভক্ত করতে যে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়েছিল, সেই সেগমেন্ট রেজিস্টারগুলোকে বেস ধরা হয়, অর্থাৎ সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট কোথায় থেকে হবে সেটা নির্ধারণ করবে সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্ট। আর সেই স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আমার ডাটাটি রয়েছে বা কোন নির্দিষ্ট কোন লোকেশনে রয়েছে বা কোন ইন্ডেক্সে রয়েছে সেটি নির্ধারণ করবে অফসেট। তাহলে এই যতগুলো 8086 এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, তাহলে 8086 এর যতগুলো রেজিস্টার রয়েছে সবাই তারা 16 বিটের। এই 16 বিটের রেজিস্টার কন্টেন্টকে কিভাবে আমরা 20 বিটে রূপান্তর করব সেটা রিয়েল মোডে দেখানো আছে। যে এই 16 বিটের রেজিস্টার কন্টেন্ট অর্থাৎ সেগমেন্টকে আমরা যেটা বেস বলছি, তাহলে বেসটাকে আগে আমরা 20 বিটে রূপান্তর করব। তাহলে এই সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্টকে 4 বার লেফট শিফট করে, আমরা জানি যে একবার লেফট শিফট করলে সামনে এক ঘর উপর যাবে, যার ফলে পিছনে একটি জিরো সংযোজন হবে। একইভাবে যদি আমি পর্যায়ক্রমিকভাবে 4 বার শিফট করি, তাহলে 16 বিট রেজিস্টার পর্যায়ক্রমিকভাবে 17, 18, 19, 20 এ রূপান্তর হবে 4 বার শিফট করার পরে। তাহলে 16 বিটের কন্টেন্ট 20 বিটে রূপান্তর হয়ে যায়। এই 20 বিটের কন্টেন্টের সাথে 16 বিটের অফসেট যোগ করে আমার 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। এটা ছিল রিয়েল মোড অ্যাড্রেসিং টেকনিক। আমরা এরপরে চলে যাব প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং টেকনিক। এইটা রিয়েল মোডের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে একটা মেকানিজম অ্যাপ্লাই করা হয়। 80286 এর ক্ষেত্রে যে আমরা আবার মেমোরি ক্যাপাসিটিকে কিভাবে বৃদ্ধি করব সেই জন্য আলাদা একটা মেকানিজম অ্যাপ্লাই করা হয়। সেই মেকানিজম কে বলছি আমরা প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং টেকনিক। এই প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং অ্যাকচুয়ালি 80286 এটাকে প্রোটেক্ট ভার্চুয়াল অ্যাড্রেসিং মোড বলা হয়ে থাকে। ভার্চুয়ালি মেমোরিটাকে ব্যবহার করে আমি ফিজিক্যালি মেমোরি ক্যাপাসিটিটাকে কিভাবে বৃদ্ধি করব সেইটাই হলো প্রোটেক্ট ভার্চুয়াল অ্যাড্রেসিং মোড। এই ক্ষেত্রে আমরা একটা বর্ণনা করার জন্য ডিসক্রিপ্টর ব্যবহার করে থাকি, 64 বিটের ডিসক্রিপ্টর ব্যবহার করে থাকি। এই 64 বিটের ডিসক্রিপ্টরের মধ্যে থাকে, এখানে কিন্তু আগে যে 8086 এ আমরা যেটা দেখেছি যে সেগমেন্টের লিমিট থাকে, নির্দিষ্ট করে দেওয়া থাকে যে এর এতখানিই হতে হবে, 64 কিলোবাইটই হবে। এক্ষেত্রে 64 কিলোবাইটে হবে, কিন্তু ইচ্ছা করলে আমাদের এই লিমিটটাকে পরিবর্তন করতে পারি, কমও করতে পারি। তো এই ফ্লেক্সিবিলিটিটা রেখে 80286 এ প্রোটেক্ট মোড নিয়ে আসা হয় যে সেগমেন্টটা লিমিট কতখানি হবে, কত বড় হবে। 2 হলো যে তার বেসটা কোন অ্যাড্রেসে থাকবে, এবং এখানে আরো একটা অ্যাড করা হয় যে ওই সেগমেন্টে তার অ্যাক্সেসটা কেমন হবে। এই সবকিছু মিলে আমার 64 বিটের একটি ডিসক্রিপ্টর থাকে। এই ডিসক্রিপ্টর ব্যবহার করে প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং করা হয়ে থাকে। আমরা দেখেছি যে 80286 এর ক্ষেত্রে অ্যাড্রেস বাস 24 বিটের রাখা হয়েছে। তার মানে এখানে আমি 2^24 ইকুয়াল টু 16 মেগাবাইট মেমোরি ক্যাপাসিটি আমরা দিতে পারবো। কিভাবে পারবো সেটা এখন ডিটেলসে দেখাই। এই টেকনিক অ্যাপ্লাই করেই 16 মেগাবাইট করা হবে। প্রথমে আমি যদি 64 বিটের যদি ডিসক্রিপ্টরটা দেখে থাকি, তাহলে সেই ক্ষেত্রে দেখে থাকো যে প্রথম যে আমার 16 বিটের রয়েছে
সেই 16 বিট রয়েছে আমার হলো এইখানে আমার যেটা রয়েছে সেটা হলো লিমিট, যে আমি বলে দিব যে কত দূর আমার সেগমেন্টের লিমিট থাকবে। আর এই যে তিনটি 24 বিট, 3 8 24, এই 3 ঘর নিয়ে যে আমার থাকবে সেটা হলো বেস। 24 বিটের এখানে একটা বেস থাকবে। এই বেস থেকে আমি তার স্টার্টিং পয়েন্টটা পাবো, ওই সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট। আর 8 বিটের অ্যাক্সেস রাইট রয়েছে, অর্থাৎ সেখানে তার অ্যাক্সেসটা কেমন হবে, অ্যাক্সেস পাবে কি পাবে না, এটার জন্য আমার 3 রকমের বিট এখানে ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্সেস রাইটে। এই ডিসক্রিপ্টরগুলোকে এই ডিসক্রিপ্টরগুলোকে আমরা আবার একটা টেবিলে রেখে দিই। এই টেবিল থেকে কতটা রাখা সম্ভব, এই ডিসক্রিপ্টরটা কতটা রাখা সম্ভব, সেটা নির্ভর করবে আমাদের এই সেগমেন্ট রেজিস্টার, যেটাকে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করেছি এখানে। আমরা এখানেও দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে যে সিলেক্টর এবং অফসেট। 32 বিটের একটা কন্টেন্ট এখানে ইউজ করা হবে সিলেক্টর হিসেবে এবং অফসেট হিসেবে। অফসেট হিসেবে 16 বিট থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। কিন্তু সেগমেন্টের কন্টেন্টটা, সেগমেন্ট রেজিস্টারের কন্টেন্ট অর্থাৎ 16 বিটের কন্টেন্ট এখানে সিলেক্টর হিসেবে কাজ করবে। এই সিলেক্টরের এই 16 বিটকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে 13 বিটের ইন্ডেক্স, যেটা দিয়ে আমরা বললাম যে বেস টেবিল থেকে টেবিলে কতগুলো ডিসক্রিপ্টর থাকবে সেটা নির্ধারণ করবে। 13 বিটের যেহেতু ইন্ডেক্স রয়েছে, তাহলে টু দি পাওয়ার 13 করলে আমরা জানি, যদি পাওয়ার করি তাহলে আসে 8132। তাহলে 13টা বিট দিয়ে আমি 8132টি ডিসক্রিপ্টর চিহ্নিত করতে পারবো। আচ্ছা, এটা আমি ডিটেলসে আবার যাচ্ছি। এখানে আমরা একটু গণনা শেষ করি। তারপরেও একটা বিট রাখা হয়েছে, যেখানে 2 রকমের টেবিল ব্যবহার করা হয়, যাতে করে কাজগুলো করার সুবিধার্থে যে 2 রকম টেবিল আছে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। সেটা নির্ধারণ করার জন্য একটা বিট রাখা হয়েছে। আর 2 বিট রাখা হয়েছে অপারেটিং সিস্টেমের জন্য, সেটা হচ্ছে প্রিভিলেজ লেভেল, অর্থাৎ কি ধরনের অ্যাক্সেস প্রায়োরিটি থাকবে সেটা নির্ধারণ করবে এই 2টা বিট দিয়ে। আমরা যদি এই 16 বিটের ডিসক্রিপ্টর থেকে কিভাবে আমার ফিজিক্যাল অ্যাড্রেস হয় সেটা যদি আমরা এখানে দেখতে চাই, এখানে খেয়াল করে দেখো যে 40 বিটের একটা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এখানে আমার 24 বিটের বেস, 24 বিটের বেস থেকে আমার স্টার্টিং সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট আমরা দেখাচ্ছি যে অমুক লোকেশন থেকে আমার সেগমেন্টটা শুরু হচ্ছে। আর এই যে 16 বিটের লিমিট আমরা যেটা বললাম যে এই সেগমেন্টের সাইজ আমার কত, মেমোরি থেকে থেকে কত দূর পর্যন্ত যাবে লিমিট সেটা প্রকাশ করে দেবে। তাহলে আশা করি ডিসক্রিপ্টর সম্বন্ধে তোমাদের ধারণাটা একটু ক্লিয়ার হয়েছে। আরেকবার বলে দিই যে এই যে 64 বিটের যে ডিসক্রিপ্টর রয়েছে সেখানে 24 বিটের বেস রয়েছে। এই 24 বিটের বেস দিয়ে আমার সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটা নির্ধারিত হবে। আর ওইখানে যে 16 বিটের লিমিট রয়েছে সেই লিমিট দিয়ে ওই সেগমেন্টের স্টার্টিং থেকে কত দূর পর্যন্ত সেগমেন্টটা বিস্তৃত হবে সেটা নির্ধারিত হবে। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যম দিয়ে প্রকাশ করতে যাই, তাহলে এখানে খেয়াল করে দেখো যে কিভাবে প্রোটেক্ট মোডের অ্যাড্রেসিংটা হয়ে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়ে থাকে। আমরা এখানে একটু আগে আলোচনা করলাম যে 16 বিটের সিলেক্টর এবং 16 বিটের অফসেট রইবে। এখানে 16 বিটের সিলেক্টর কে হবে? 16 বিটের সিলেক্টর হবে 80286 এ ব্যবহৃত সেগমেন্ট রেজিস্টারগুলো। সেগমেন্ট রেজিস্টারগুলো 16 বিটের। এই সেগমেন্ট রেজিস্টারগুলোকে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করব। এই সিলেক্টরকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। আগেই দেখালাম যে 13 বিটের ইন্ডেক্স, 1 বিট টেবিল ইন্ডিকেটর আর 2 বিট আরপিএল রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। 13 বিটের কথা আমরা যেটা বলছিলাম যে 13 বিট দিয়ে টু দি পাওয়ার 13 করলে আমরা কয়টা পাচ্ছি? 8192টি। এখানে আমরা 2 ধরনের টেবিল ব্যবহার করেছি, একটা হচ্ছে লোকাল ডিসক্রিপ্টর টেবিল আর একটা হচ্ছে গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল। যখন একটা নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশনকে নির্ধারণ করার জন্য বা ব্যবহার করার জন্য প্রয়োজন হয়, কাজে ব্যবহার করা হয়, তখন আমরা সাধারণত লোকাল ডিসক্রিপ্টর টেবিল ব্যবহার করা হয়ে থাকে। আর সব ধরনের কাজের জন্য, সিস্টেমের কাজ হোক, অ্যাপ্লিকেশনের সিস্টেমের কাজের জন্য মেনলি আমরা গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল ব্যবহার করে থাকি।
তাহলে কাজের উপরে ভিত্তি করে যে কোনো একটি টেবিল থেকে আমার একটা মাত্র ডেসক্রিপ্টর নির্ধারিত হয়। সেই ডেসক্রিপ্টর থেকে আমার একটা বেজ আসে। সেই বেজ থেকে আমার কি হয়, একটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট পাই এবং লিমিট পাই। সেখান থেকে আমরা কিভাবে কাজ করি আমরা যদি দেখি যে এই 13 বিটের ইন্ডেক্স থেকে 13 বিটের ইন্ডেক্স কোন দিকে যাবে সেটা নির্ভর করবে টেবিল ইন্ডিকেটর। যদি টি যদি 0 হয় তাহলে গ্লোবাল ডিসক্রিপ্টর, আর টি যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার T1 যদি 1 হয় সেক্ষেত্রে আমার লোকাল ডিসক্রিপ্টর নির্ধারিত হবে। আবার বলছি, T1 যদি টি টিআই যদি 0 হয় তাহলে গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল নির্ধারিত হবে, আর টিআই যদি 1 হয় তাহলে লোকাল ডিসক্রিপ্টর টেবিল নির্ধারিত হবে। এখন যদি 0 থাকে সেক্ষেত্রে গ্লোবাল ডিসক্রিপ্টর সিলেক্ট হওয়ার পরে 13 বিটের ইন্ডেক্স নাম্বার একটা আসবে। সেইখান থেকে এই 8192টি কন্টেন্ট থেকে টেবিলে যে আছে ঘর, সেখানে আছে 8192টি ঘর। এই প্রতিটি ঘরের আবার সাইজ হচ্ছে 64 বিট। একটু আগে এই 64 বিটের ব্যাখ্যা আমরা দিয়েছি। এক একটা ডেসক্রিপ্টর 64 বিটে, সেখানে লিমিট থাকবে 16 বিটের, 24 বিটের বেস থাকবে, আর 8 বিটের অ্যাক্সেস রাইট থাকবে। এই 64 বিটের যে কোনো একটি ঘর এই 13 বিট দিয়ে নির্ধারিত হবে। এই 13 বিট দিয়ে নির্ধারিত হলে সে আবার মেমোরি ওই ডিসক্রিপ্টরে চলে যাবে। ওই ডিসক্রিপ্টর থেকে সে 24 বিটের একটা বেস পাবে। একটা 24 বিটের বেস পাবে। এই 24 বিটের সাথে আমার এই 16 বিট অফসেট যোগ হবে। যোগ হয়ে আমার 24 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হবে। এইভাবে প্রোটেক্ট মোড অ্যাড্রেসিং টেকনিক হয়ে আমার মেমোরি ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করার টেকনিক অ্যাপ্লাই করা হয়। আমরা রিয়েল মোড দেখলাম, প্রোটেক্ট মোড দেখলাম, পেন্টিয়ামে আমাদের পেজিং সিস্টেম রয়েছে। দেখে আমরা চেষ্টা করব আগামী ক্লাসে সেই বিষয়ে কিছুটা বর্ণনা করার। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করি একটু সংক্ষেপে, সেটা হলো যে মাল্টি প্রসেসিং এবং প্যারালাল প্রসেসিং বলতে আমরা কি বুঝি, এগুলো আমাদের মোটামুটি জানাই আছে। মাল্টি প্রসেসিং বলতে আমরা বুঝি যে প্রসেসিং ইউনিট একাধিক থাকবে। প্রসেসিং ইউনিট বলতে আমরা সিপিইউ বুঝে থাকি। সিপিইউ এই ক্ষেত্রে আমরা পেরিফেরালসগুলো যেমন মেমোরি বা বাস এগুলোকে আমরা শেয়ারিং করে একাধিক প্রসেসিং ইউনিটের মাধ্যমে আমরা যদি একাধিক প্রসেস সম্পূর্ণ করে থাকি সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি মাল্টি প্রসেসিং সিস্টেম। আর প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে সেখানেও একাধিক প্রসেসিং হয়, কিন্তু সাধারণত সেক্ষেত্রে একাধিক প্রসেসিং হতেও পারে, বা একটি প্রসেসিংকে ভেঙে ভেঙে একই সঙ্গে একাধিক প্রসেসর দিয়ে এই কাজটি সম্পন্ন করা হতে পারে। তাহলে প্যারালাল প্রসেসিং এবং মাল্টি প্রসেসিং এর মধ্যে আশা করি পার্থক্যটা কি এবং কি ধরনের জিনিস সেটি ক্লিয়ার হয়েছে। এই ছিল আমাদের আজকের লেকচার। আজকের আলোচনায় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারো, ইনবক্স করতে পারো। লাইভ ক্লাস দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি www.facebook.com/skill.gov.bd এবং আর্কাইভ হিসেবে দেখতে চাইলে www.skill.gov.bd/dt তে গেলে আমরা এই ক্লাসগুলো দেখতে পাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।